পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ তোমার যে প্রশ্নটি সেটা হচ্ছে বেলঘাটা দেশবন্ধু হাই স্কুল মেইন। এই টোটাল যে প্রশ্ন দেখতে পাচ্ছ, 1 নম্বরে 5টি প্রশ্ন আছে, যে কোনো 5টি অ্যান্সার করতে হবে, 5 মার্ক। 2 নম্বরেও 6টি আছে, 6টি থেকে 5 মার্ক। 3 নম্বরে যে কোনো 5টি। এখানে টোটাল 6টি প্রশ্ন থেকে 5টি। এবং 4 নম্বরে বাম পাশের সাথে ডান পাশ মিলাও। 5 নম্বরে জেলাগুলোর সদর লেখো এবং 6 নম্বরে হচ্ছে শহরগুলোর কোন জেলা অবস্থিত, আর এখানে তার উত্তরগুলি আছে। যাই হোক, আমি এই প্রশ্নটি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 4 নম্বর, ঠিক আছে, এই উত্তরসূচি। যাই হোক, এবারে পূর্ণাঙ্গ প্রশ্নটাও তোমরা দেখে নিলে। এই পূর্ণাঙ্গ প্রশ্ন এবার আমরা চলে যাব উত্তর বিশ্লেষণে। প্রথমে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে কি, কলকাতার ঢাল কোন দিকে? কলকাতার ভূমির ঢাল দক্ষিণ দিকে, কারণ শহরের জমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কমে নিচু হয়েছে এবং জল সাধারণত দক্ষিণ দিকে প্রবাহিত হয়। ভারতের বাইসন কাকে বলে? ভারতের বাইসন বলে গৌরকে বোঝায়। এটি ভারতের সবচেয়ে বড় বন্য গবাদি পশু বা বনাঞ্চলে বাস করে। এরপরের প্রশ্ন, প্রথম কোন পশু পোষ মানানো হয়েছিল? প্রথম পোষ মানানো পশু হলো কুকুর। প্রাচীন মানুষ শিকার ও নিরাপত্তার জন্য কুকুরকে পোষ মানায়। 2টি বন্য পশুর নাম লেখো। 2টি বন্য পশু হচ্ছে বাঘ এবং হাতি। এরা জঙ্গলে বাস করে এবং মানুষের দ্বারা পোষ মানানো হয় না। এরপরে তোমার পরের যে প্রশ্ন আছে, জীববৈচিত্র্য কাকে বলে? কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, জীবের উপস্থিতিকে জীববৈচিত্র্য বলে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা খুব গুরুত্বপূর্ণ। গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলা হয়? গঙ্গাকে নিত্যবহ নদী বলা হয় কারণ এতে সারা বছর জল থাকে, কারণ এটি হিমবাহ, বরফ গলা জল এবং বৃষ্টির জল দুটো দ্বারাই পুষ্ট হয়। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, কোন বন্য জন্তু অকারণে ড্যাশ? বন্য পশু অকারণে আক্রমণ করে না। রুই এর ড্যাশটি পাখনা। আমরা যদি দেখি রুইয়ের কয়টি পাখনা? রুইয়ের ড্যাশটি পাখনা। বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হতে বুঝতে পারে। রাঢ় অঞ্চলে সব জায়গায় ড্যাশ মাটি। গঙ্গা ড্যাশ হিমবাহের গোমুখ থেকে শুরু এবং গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন ড্যাশ। আমরা যদি এখন উত্তরগুলি এক এক করে দিই, বন্য পশু অকারণে আক্রমণ করে না। রুইয়ের 7টি পাখনা আছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার শূন্যস্থান। বৃষ্টির সম্ভাবনা মেঘ দেখে বোঝা যায়। তারপর রাঢ় অঞ্চলের লাল মাটি। তারপর গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন এবং দক্ষিণ গাঙ্গেয় সমভূমি হচ্ছে সুন্দরবন। হয়ে গেল তোমার। এবার 3 নম্বরের প্রশ্ন, চিংড়ি একটি ড্যাশ অমেরুদণ্ডী প্রাণী। টিকটিকির লেজ কেটে গেলে আবার ড্যাশ গজায়। তারপরে মালভূমি অঞ্চলে মাটি লালচে কালচে এরকম আছে, লালচে। তারপর আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে। মুর্শিদাবাদ থেকে দক্ষিণ এর অংশকে ড্যাশ বলে? উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ। তারপর দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং, কালিম্পং। আমরা যদি এক এক করে উত্তর দিই, চিংড়ি অমেরুদণ্ড প্রাণী, টিকটিকি লেজ আবার গজায়, মালভূমির মাটি হচ্ছে লালচে। তারপর স্বাধীনতা 1947 মুর্শিদাবাদের দক্ষিণ হচ্ছে দক্ষিণবঙ্গ বলা হয়। দার্জিলিংয়ের সদর হচ্ছে দার্জিলিংয়ে। এরপরের প্রশ্ন হচ্ছে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিল করুন। তো গঙ্গার সাথে আমরা যদি বলি, গঙ্গার সাথে কার মিল? গঙ্গার সাথে তোমার ভাগীরথী ধারণা। গন্ধগোকুল হচ্ছে ভামবেড়াল। তারপর কুলিক এটা পাখিরালয়, 1905 সাল। বঙ্গভঙ্গ দীঘা হচ্ছে বঙ্গোপসাগর। এরপরের প্রশ্ন 5, এই জেলাগুলোর সদর শহর লেখো। কুচবিহার। তাহলে কুচবিহার হচ্ছে কুচবিহার জেলার প্রশাসনিক সদর শহর একই নামের শহর কুচবিহার। মালদা ইংলিশ বাজার, এটা মালদা জেলার সদর শহর ইংলিশ বাজার, যা মালদা শহর নামেও পরিচিত। পূর্ব বর্ধমান, এটা বর্ধমান। পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমানে পূর্ব বর্ধমান প্রশাসনিক কেন্দ্র। এরপরের প্রশ্ন, হাওড়াতেই, কারণ হাওড়া জেলার সদর শহর হাওড়াতেই। কলকাতা জেলার শহর নিজেই কলকাতা। তারপর মুর্শিদাবাদ, এটা বহরমপুর। মুর্শিদাবাদ জেলার সদর শহর হচ্ছে বহরমপুর। এরপর আমরা চলে যাব তোমার 6 নম্বরের প্রশ্ন কি বলছে, নিচের শহরগুলো কোন জেলা অবস্থিত? শিলিগুড়ি, বোলপুর, কল্যাণী, নবদ্বীপ, বিষ্ণুপুর এবং দীঘা। আমরা এক এক করে যদি বলে, শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং। শিলিগুড়ি প্রধানত দার্জিলিং জেলায় অবস্থিত, কিছু অংশ জলপাইগুড়িতেও পড়ে। বোলপুর বীরভূম জেলায় অবস্থিত। বোলপুর শান্তিনিকেতনে সহ বীরভূম জেলায় অবস্থিত। এবার কল্যাণী, এটা কল্যাণী নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ শহর। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার নবদ্বীপ, নদিয়া জেলা ঐতিহাসিক ধর্মীয় শহর। বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় বিখ্যাত টেরাকোটা মন্দিরের জন্য পরিচিত। দীঘা পূর্ব মেদিনীপুর, দীঘা সমুদ্র সৈকত পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত।
তো এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর। আমরা উত্তরগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। মনে রাখবে যেমন নিত্যবহ নদী সারা বছর জল থাকে, রাঢ় অঞ্চল হচ্ছে লালমাটি এবং সুন্দরবন ম্যানগ্রোভ বন, 1947 মানে স্বাধীনতার গৌরবনে ভারতের বাইসন। এখানে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। যাই হোক, এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক অংশ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।